প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের গোপন সাক্ষাৎ নিয়ে বাজারে হঠাৎ ছড়িয়ে পড়া গুজব রাজধানীতে তৈরি করেছে অদ্ভুত এক উত্তেজনা। নানা মহলে চলছে আলোচনা, হঠাৎ করে সেনাপ্রধান কেন এত সক্রিয় হয়ে উঠলেন? তবে কি ইউনূসের হাতে সময় কম? জনতার কঠিন চাপে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কিছুটা লাইনে এসেছেন এবং প্রফেসর ইউনূসও চূড়ান্ত কিছু বার্তা দিয়েছেন সেনাপ্রধানকে, যার ফলে সেনাপ্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আজ ভোর 5টায় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট রাজধানীর অভ্যন্তরে অবস্থিত সেনানিবাস 11 ঘাঁটিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। তাকে সাদা পোশাকে, চোখে কালো কাপড় বেঁধে কড়া নিরাপত্তায় হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত এক গন্তব্যে। প্রথম দিকে এই ঘটনার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি, তবে সকাল 10টার দিকে একটি সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় নিরাপত্তা ও সংবিধান বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরাসরি নির্দেশে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। জেনারেল ওয়াকারের কি বিদায় ঘণ্টা বেজে গেল? দুর্বল একটা সেনা প্রশাসক, এত দুর্বল একটা সেনাপ্রধান, এত ধান্দাবাজ টাইপের একটা লোক। খেলার নাম বাবাজি আর মাইরের উপর ওষুধ নাই, হাত কত লম্বা সেটা কিন্তু টের পাইছে আজকে দ্বিতীয়বার। আমি নিজেও জানতাম না, আজকে এই নিউজ দেখে আমি আশ্চর্য হয়েছি। তার মানে কতটা গোছালো ভাবে আজকে আমরা সেটার প্রমাণ দিই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গ্রেপ্তার। দেশজুড়ে তোলপাড়, ঢাকার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। কি হতে যাচ্ছে ঢাকায়? জনতার কঠিন চাপে সঠিক লাইনে সেনাপ্রধান, চূড়ান্ত বার্তা পেয়ে সেনাবাহিনীর অসাধারণ সিদ্ধান্ত। অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে দেশের রাজনীতিতে নতুন মোড়, কোন পথে হাঁটছে বাংলাদেশ, কি ঘটছে পর্দার আড়ালে, অবশেষে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজ ভোর 5টায় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট রাজধানীর অভ্যন্তরে অবস্থিত সেনানিবাস 11 ঘাঁটিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। তাকে সাদা পোশাকে, চোখে কালো কাপড় বেঁধে কড়া নিরাপত্তায় হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত এক গন্তব্যে। প্রথম দিকে এই ঘটনার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি, তবে সকাল 10টার দিকে একটি সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় নিরাপত্তা ও সংবিধান বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরাসরি নির্দেশে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়েছে। গত কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ নিয়ে গুঞ্জন চলছিল। জাতীয় নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার পর থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একাধিকবার রাষ্ট্রের স্বার্থে জরুরি পদক্ষেপ নেওয়ার পক্ষে ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে এই অবস্থায় প্রধানমন্ত্রী না থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কার্যত একমাত্র ক্ষমতাধর ব্যক্তি হিসেবে রাষ্ট্র পরিচালনা করছিলেন। তার নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার প্রথম থেকেই সেনাবাহিনীর একাংশের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়ে। বিশেষ করে মার্চ মাসে রাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও প্রধান উপদেষ্টার মধ্যে প্রকাশ্যে বিতণ্ডা হয়। সেদিন তিনি বলেছিলেন, জাতীয় স্বার্থে যদি প্রয়োজন হয় আমরা শৃঙ্খলার বাইরে গিয়েও সিদ্ধান্ত নিতে পারি। এই বক্তব্যের পরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার প্রধান নায়ক হিসেবে উঠে আসছেন ডক্টর ইউনূস, যিনি মূলত শান্ত স্বভাব ও ভারসাম্যপূর্ণ প্রশাসনের জন্য পরিচিত। কিন্তু গত এক মাস আগে তার রাজনৈতিক কৌশলে এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশ্ব জুড়ে যখন বাংলাদেশকে নিয়ে উদ্বেগ বাড়ছিল, তখন জাতিসংঘ ও পশ্চিমা শক্তিগুলোর চাপের মুখে পড়ে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি গোপন নেটওয়ার্কের মাধ্যমে রাজনীতিতে হস্তক্ষেপ করার ছক আঁকছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, মাত্র 3 দিন আগে মধ্যরাতে প্রধান উপদেষ্টা তার সমস্ত নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে এক গোপন বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার্থে অত্যাবশ্যক পদক্ষেপ নিতে হবে। সকাল 5টার সময় সেনানিবাস 11 এর চারপাশ ঘিরে ফেলে কমান্ডো ইউনিট প্রহরী 33। জেনারেল ওয়াকারুজ্জামান তখন নিজ কক্ষে ছিলেন। তাকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা, কিন্তু তারা বাধা পায় উচ্চ পর্যায়ের নির্দেশে। প্রত্যক্ষদর্শীদের মতে গ্রেফতারের সময় জেনারেল কোনো ধরনের প্রতিরোধ করেননি, বরং তিনি বলেন, আমি জানতাম এই দিন আসবে। গ্রেফতারের সময় তার সাথে থাকা সব মোবাইল ডিভাইস ও ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পরপরই সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী। উচ্চতর নির্দেশনা অনুযায়ী কাজ করা আমাদের দায়িত্ব।
দেশের সংবিধান ও জাতীয় স্বার্থই সর্বোচ্চ। এই বিবৃতিকে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রকার আনুগত্য প্রকাশ হিসেবে। তবে বাহিনীর অভ্যন্তরে চাপা উত্তেজনা রয়েছে বলেই খবর। এই ঘটনার তাৎপর্য বিশাল। 1975 সালের পর এই প্রথমবারের মতো সেনাপ্রধানকে সেনাবাহিনীর মাধ্যমে গ্রেফতার করা হলো, এবং তাও এক প্রশাসনিক প্রধানের নির্দেশে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফারুক হাসান বলেন, এটা শুধু একটি ব্যক্তির পতন নয়, এটা একটি সম্ভাব্য অভ্যুত্থান প্রতিরোধের কৌশল। ডক্টর ইউনূস বুঝেছেন নীরব থাকা মানেই পরিস্থিতিকে হাতছাড়া করা। গ্রেফতারকৃত সেনাপ্রধান বর্তমানে কোথায় আছেন তা এখনো সরকার নিশ্চিত করেনি। তবে অঘোষিত সূত্রে জানা গেছে তাকে কক্সবাজারের একটি নিরাপদ সামরিক কেন্দ্রে রাখা হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে একটি তদন্ত কমিশন গঠনের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। ডক্টর ইউনূস একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ রাত 8টায়, যেখানে তিনি এই পদক্ষেপের বিস্তারিত ব্যাখ্যা ও ভবিষ্যতের রূপরেখা তুলে ধরবেন। আজকের এই গ্রেফতার শুধু একজন জেনারেলের পতন নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী মোড়। একদিকে একনিষ্ঠ প্রশাসন, অন্যদিকে ক্ষমতার দ্বন্দ্ব। এই দুইয়ের মাঝে বাংলাদেশের ভবিষ্যৎ এখন এক নতুন পথে চল। জেনারেল ওয়াকারের কি বিদায় ঘণ্টা বেজে গেল? ঢং 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 ঢং। অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই 4 তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা খুব দ্রুতই সরে যাচ্ছে। এবং যদি সরে যায়, সত্যি কথা বলি, আমি ব্যক্তিগতভাবে খুশি হব। বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক, এত দুর্বল একটা সেনাপ্রধান, এত ধান্দাবাজ টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না। ইনস্টিটিউশনের একটা প্রাইড আছে, চেয়ারের একটা মর্যাদা আছে। যারাই ছিলেন, মানে অনেক ধরনের উদ্ভট লোকও কিন্তু সেনাপ্রধান হয়েছেন। মানে জেনারেল আজিজের কথা যদি আমি বলি, তার লয়ালিটি ছিল আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী লীগ করেছেন। জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন। পাবলিক পারসেপশন ভালো ছিল না। তারপরও এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল, এটা জেনারেল ওয়াকারের নাই। বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি। কিন্তু মনে করা হচ্ছিল যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন, পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন। এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ওইটার মতো আর কি ছুঁড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা। জেনারেল ওয়াকার এই ভিডিওটা যখন আমি করছি, সোমবারে জেনারেল ওয়াকার গিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। প্রেস রিলিজের ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় না। জনতার কঠিন চাপে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কিছুটা লাইনে এসেছেন, এবং প্রফেসর ইউনূসও চূড়ান্ত কিছু বার্তা দিয়েছেন সেনাপ্রধানকে, যার ফলে সেনাপ্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারা নড়ে চড়ে বসেছে। ইটস পজিটিভ। দর্শক, জনগণের চাপ, জনগণের দোচন, পিনাকি ভট্টাচার্যের যে মেডিসিন, এগুলো কাজে লাগে। অনেক সময় এই ওয়াকার গং নানান পরিকল্পনা করেন, কিন্তু জনগণের ভয়ে পরিকল্পনাটা যখন এই ইলিয়াস পিনাকি কনকরা জাতিকে জানিয়ে দেন, তারপরে জনগণ যখন এই বিষয়ে সোচ্চার হয়, কখন হাসনাত আব্দুল্লাহরা জানিয়ে দেন রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট অমুক তমুক, এ বিষয়ে যখন জনগণ সোচ্চার হয়, জনগণ যখন হুমকি ধামকি দেয় যে আকাম করবেন, আপনার গাড়ির রঙও থাকবে না, আপনার ক্যান্টনমেন্টের ইটও থাকবে না, জনগণের সেবক হয়ে থাকতে হবে, সিভিল গভর্নমেন্টের সাবঅর্ডিনেট হয়ে থাকতে হবে, এর বাইরে কোনো চেষ্টা করবেন খবর আছে। জনগণের যে এই বার্তা, জনগণের যে এই কঠিন চাপ, এটা চূড়ান্ত ভয়ের কারণ। কারণ এটা 90-র দশক কিংবা 80-র দশক না যে সকাল সন্ধ্যা কাউন্টার করা যাবে না, এটা করা যাবে না, এটা তারা জানে। এখন তথ্য প্রযুক্তির যুগে মানুষ ঘুমায় না, এবং আন্দোলনের যে ট্রেন্ড তৈরি হয়েছে বাংলাদেশে 5 আগস্ট বা জুলাই বিপ্লবের পর, এই ট্রেন্ডে কোনো অপশক্তি এক মুহূর্ত টিকতে পারবে না, একদম জয় বাংলা করে দিবে। তো দর্শক, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বুঝতে পেরেছেন। পিনাকিদের চাপ, জনতার চাপ, এবং জনতা কোন দিকে, জনগণ কাকে বিশ্বাস করে, জনগণের মাইন্ডসেট এবং পারসেপশন তৈরি করার ক্ষমতা রাখে কে, এটা সবচেয়ে বড় বিষয়। কারণ জনগণের বিশ্বাস, ওইটার উপর ভিত্তি করেই তো জনগণ সিদ্ধান্ত নেবে। আচ্ছা দেখেন, সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির একটা গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকের কথা কার্যত সেনাপ্রধান এবং সরকার অস্বীকার করে। আসিফ নজরুল বলেছেন এটা গুজব। কিন্তু আচ্ছা, আমি যদি ধরেও নিই এরকম কোনো বৈঠক হয়নি, কিন্তু জনগণ তারা বিশ্বাস করেছে কিনা, উত্তর হচ্ছে 100% মানুষ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত,
নন পলিটিক্যাল, সবাই বিশ্বাস করেছে যে না এই বৈঠক হয়েছে। সবার মনের মধ্যে যখন ঢুকে গিয়েছে এই বৈঠক হয়েছে, বৈঠকের ফলাফলও যখন মানুষ খাওয়া শেষ, আমরা খাওয়াইছি, আপনারা খেয়েছেন, ফলাফল যে এইটা এই কারণে, সব যখন শেষ তারপরে এসে বললো যে না এটা গুজব। এখন ওই যে এটাকে গুজব বলে এটা আবার কেউ বিশ্বাস করছে না। তবে জনগণকে বিশ্বাস যারা করাতে পারে এটাই হচ্ছে বড় শক্তি। এই জন্যে পিনাকিদের কাছে অসহায়, পরাজিত। কারণ জনগণ পিনাকি ভট্টাচার্যদের হাতে, জনগণ হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিদের হাতে। আচ্ছা, বিএনপি তো সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেয়, অনেক কিছু, বিভিন্নকে মেরেছে, এজন্য তারা খুশি। তো বিএনপি একটু সেনাবাহিনীর পক্ষে প্রচারণা চালাক না, যে এই ধরনের বৈঠক ভুয়া, পারবে না, মানুষ বিশ্বাস করবে না। তো মানুষকে বিশ্বাস করানোর শক্তি যার হাতে আছে, সে সবচাইতে বড় রাজনীতিবিদ, সে সবচাইতে শক্তিশালী লোক। কারণ মানুষকে আপনি যেটা বিশ্বাস করাবেন ওই অনুযায়ী সে সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামবে কি নামবে না সিদ্ধান্ত নেবে। তো এই জন্যে এই জনগণের যে সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় জনগণের যে প্রতিক্রিয়া, এবং বাংলাদেশপন্থী কন্টেন্ট ক্রিয়েটরদের, রাজনীতি বিশ্লেষকদের যে কন্টেন্ট, এগুলোর ফলে ওয়াকার কিছুটা লাইনে আসতে বাধ্য হয়েছেন। অন দি আদার হ্যান্ড, প্রফেসর ইউনূসও চূড়ান্ত কিছু বার্তা সেনাপ্রধানকে দিয়ে দিয়েছেন। বিশেষ করে বার্তা হচ্ছে যে সেনাপ্রধানের একটা উদ্দেশ্য হচ্ছে কিছু সার্ভিং অফিসারকে বাঁচানো, যাদের বিরুদ্ধে গুম, খুন এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আছে। জাতিসংঘ নিজেই যাদের বিরুদ্ধে তদন্ত করেছে, ৭২ জন অফিসার, সাবেক বর্তমান, তারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে এলিগেশনস আছে, আমি বলছি না যে প্রুভড। তার মধ্যে কমপক্ষে ২২ জন সিভিয়ারলি অ্যালেজড। ওই ২২ জনের মধ্যে অল্প কিছু পালাতক, তার মধ্যে একটা অংশ এখনো সার্ভিং। তো ওই সার্ভিং জেনারেলদের বাঁচানোর জন্য বা অফিসারদের বাঁচানোর জন্য ওয়াকারের কমিটমেন্ট আছে, কারণ তারা তার ডান হাত, বাম হাত, এবং একই সাথে হাসিনার সুযোগ সুবিধা পেয়েছে। ওয়াকার নিজে হাসিনার সুযোগ সুবিধা না পেয়ে তার এতদূর আসতে পারে নাই। আর এই দুঃসময়ে হাসিনা তাকে অত্যন্ত বিশ্বাস করে সেনাপ্রধান বানিয়েছে, রাইট? তো এই জায়গায় দর্শক, ওয়াকার নানান ভাবে চেষ্টা করেছে কিছু সার্ভিং অফিসারকে বাঁচানো, কিন্তু না, ইউনূস এটা বলে দিয়েছেন, যদিও কিছু আগেই বাঁচানোর চেষ্টা করেও পারেননি। কয়েকজনকে বেশ এখনো হাউস অ্যারেস্ট অবস্থায় আছে, ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছে। এটা নিয়ে ট্রাইব্যুনালের সাথে, মানে সরকারের সাথে, সিভিল গভর্নমেন্টের সাথে ওয়াকার বাহিনীর অনেক দর কষাকষি বা এক ধরনের কোল্ড ওয়ার চলছিল, স্নায়ুযুদ্ধ চলছিল। ট্রাইব্যুনাল, সরকার, তারা প্রমাণ দেখিয়েছে যে এই যে আপনার এই অফিসারদের বিরুদ্ধে এই অভিযোগ, সুনির্দিষ্টভাবে তাকে বিচারের আওতায় আনতে হেল্প করেন, কিন্তু না, ওয়াকার এরা হেল্প করবে না। কিন্তু শেষ পর্যন্ত ইউনূসের পক্ষ থেকে নানান বার্তা, ট্রাইব্যুনালের পক্ষ থেকে, এর আগে তো আয়নাগর ভিজিটও ঠেকাতে চেয়েছিল কিন্তু পারেনি। ওয়াকার এবং এই বিডিআর হত্যাকাণ্ড বিষয়েও তদন্ত, এগুলো বিচার নানানভাবে ঠেকানোর চেষ্টা করছে ওয়াকার, কিন্তু শেষ পর্যন্ত পাচ্ছে না। আওয়ামী লীগ গায়ে হাত তুললে সেই হাত ভেঙে দিন, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু শয়তানি এখনো ছাড়েনি। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো ওপর হাত পড়ে ওই আওয়ামী লীগের, সেই হাত আপনারা ভেঙে দেবেন, হাত একদম ভেঙে দেবেন। মঙ্গলবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদের মারো, তাই করেছে, নূরকে মেরেছে এরাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা কথা মনে রাখবেন, এই ২০০০ শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমাদের এই স্বাধীনতা পেয়েছি ২৪-এ। এর আগে ৭১ সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময় স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো ধারে নয়, আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব, এতে কোনো আপোষ নাই। পুলিশের প্রতি আহ্বান করে মির্জা ফখরুল বলেন, এখন আর অপকর্ম করতে দেওয়া হবে না। অতীতে আপনারা যে খারাপ কাজ করেছেন, এখন দয়া করে ভালো হয়ে যান, জনগণের সঙ্গে থাকেন। সবাইকে সতর্ক করে তিনি বলেন, গুজবে কান দেবেন না, কারণ গুজব ছড়ানো হয় আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য আছে। এই ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাল্লাহ।